যুক্তরাষ্ট্রের শাটডাউন 21তম দিনে আজকে শেষ হচ্ছে, 21তম দিন। এবং আপাতত এই শাটডাউন বন্ধ হওয়ার কোনো অবশ্য লক্ষণই দেখা যাচ্ছে না, বরং উল্টোটাই ঘটছে, যে শাটডাউন দীর্ঘায়িত হবে। এবং অতীতের যে শাটডাউন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে ঘটেছিল রেকর্ড সংখ্যক প্রায় 35 দিন, সেই শাটডাউনের রেকর্ড অতিক্রম করার আশঙ্কাও দেখা দিয়েছে অনেকের মধ্যে। তার কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প আজকে রিপাবলিকানদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন। তিনি রিপাবলিকান সিনেটরদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন মধ্যাহ্নভোজের জন্য, এবং সেখানে তিনি তাদের উদ্দেশ্য করে বলেছেন যে তারা যেন শক্ত থাকে এবং ডেমোক্র্যাটদের কোনো দাবির কাছে যেন নতি স্বীকার না করে। এবং তিনি বলেছেন যে তারা যেই অবস্থান রিপাবলিকানরা নিয়েছে, যে কোনোভাবেই ওবামা কেয়ারের প্রিমিয়াম এক্সটেনশন, আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষায় যারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছে না, অবৈধভাবে বসবাস করছে, তাদের স্বাস্থ্য সেবার জন্যই নাকি ডেমোক্রেটরা এই ওবামা কেয়ারের প্রিমিয়াম সাবসিডি বজায় রাখতে চাচ্ছেন, সেটি তারা প্রেসিডেন্ট ট্রাম্প আজকে জানিয়েছেন। তবে তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবা, যদি যুক্তরাষ্ট্রে যারা আইনগতভাবে অবস্থান করছে না, আইনিভাবে কিংবা অবৈধভাবে অবস্থান করছে, তাদের জন্য যদি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়, তাহলে যুক্তরাষ্ট্রের নাগরিক যাদের যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবার অধিকার সরকারের নিশ্চিত করার কথা, সেখানে বাধাপ্রাপ্ত হবে সে সরকারের সেই উদ্যোগ। এবং সেই জন্যই এই ওবামা কেয়ারের যে প্রিমিয়াম সাবসিডি, সেটি বন্ধ করা হয়েছে, সেটি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে বলেছেন। এবং অবশ্য ডেমোক্রেটরাও জানিয়েছেন যে তারা কোনো অবস্থাতে এইবার আর ছাড় দিবেন না। শাটডাউন দীর্ঘস্থায়ী হলেও তারা মনে করেন, ডেমোক্রেটিক নেতৃত্ব বিশেষ করে সিনেটর শুমার এবং হেকিম জেফ্রিস মনে করেন যে আমেরিকার সাধারণ মানুষ তাদের অবস্থানের বা রাজনৈতিক অবস্থানটি বুঝতে সক্ষম হবেন, কারণ তারা চান যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে বিগ বিউটিফুল বিলের মাধ্যমে তাদের ওবামা কেয়ারের প্রিমিয়ামে যে সাবসিডি পেতেন, সেটি বন্ধ হয়ে যাচ্ছে এবছরের শেষ দিকে। অতএব সেটি যাতে অব্যাহত থাকে, সেই জন্যই তারা এই শাটডাউন এই প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কোন রকম শাটডাউন ব্যাপারে আপোষ করতে রাজি নন, এটি তারা জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন যে তিনি ডেমোক্র্যাট নেতা, বিশেষ করে সিনেটর শুমার এবং হাকিম জেফ্রিসের সাথে বৈঠক করতে রাজি আছেন, তবে একটি শর্ত, সেটি হচ্ছে যদি শাটডাউন প্রত্যাহার হয়, তারপরে তিনি তাদের বিভিন্ন দাবি দেওয়া প্রসঙ্গে এই দুই না ডেমোক্রেটিক নেতা সিনেটর সুমার এবং হাকিম জাফরির সাথে বৈঠক করতে প্রস্তুত আছেন, তবে কোনো অবস্থাতেই শাটডাউন চলমান অবস্থায় নয়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে যে আহ, আহ, প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যে বৈঠকের সম্ভাবনার কথা প্রেসিডেন্ট ট্রাম্প নিজে জানিয়েছিলেন, আপাতত সেই বৈঠক অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নেই বলেই আজকে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। তবে কারণ অবশ্য ব্যাখ্যা করা হয়নি। তবে রাশিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করা হয়নি যদিও, কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে কোনো বৈঠক হচ্ছে না। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সেই প্রতিশ্রুতি এখনো প্রতিশ্রুতিতেই রয়ে যাচ্ছে। এটি আপাতত যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাশিয়া যদি যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে ইসরায়েলকে তিনি টম হক ক্ষেপণাস্ত্রটি দিবেন, যাতে রাশিয়ার সাথে তারা যুদ্ধ করতে পারে। কিন্তু সেই ব্যাপারেও হোয়াইট হাউস এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এবং নেতানিয়াহুর সর্বশেষ হোয়াইট হাউস সফরের সময়ও এই টম হক মিসাইল ইসরায়েলকে দেওয়া হবে কিনা, এটিও প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এই ব্যাপারে জোরালো কোনো মন্তব্য করেননি। প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের উপরে প্রভাব বিস্তার করার জন্য কিংবা রাশিয়ার প্রেসিডেন্টের উপরে চাপ সৃষ্টি করার জন্য বলেছিলেন হয়তোবা ইউক্রেনকে টম হক মিসাইল দেওয়া হবে। এর পরবর্তীতে রাশিয়াও তীব্র প্রতিক্রিয়া, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে, এবং তারা বলেছিল যে যদি ইউক্রেনকে টম হক মিসাইল ক্ষেপণাস্ত্র দেওয়া হয়, তাহলে রাশিয়া এটাকে খুব শক্তভাবে দেখবে, বিবেচনা করবে, এবং সেই পরিস্থিতির ব্যাপারে রাশিয়া কোনো এখন মন্তব্য করতে চাচ্ছে না। তবে এটি যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কোনো ভূমিকা রাখবে না, বরং এই যুদ্ধ বিস্তারের ক্ষেত্রেই ভূমিকা রাখবে। এটি ছিল রাশিয়ার সরকারি বক্তব্য। একটু আগে তাহলে আপনারা জানিয়েছিলেন যে হোয়াইট হাউস ভেঙে মানে একটা রুম তৈরি করা হচ্ছে, আসলে হোয়াইট হাউসের রুম না,
হোয়াইট হাউসের যে ইস্ট উইং সেকশনটি আছে, যে আপনারা যারা হোয়াইট হাউসে গিয়েছিলেন তারা হয়তো দেখেছেন ইস্টার্ন উইং, অর্থাৎ হোয়াইট হাউসের পূর্ব দিকে একটি বেশ কয়েকটি দালান রয়েছে, সেগুলো সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। সেখানে একটি বলরুম নির্মাণ করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহে, এবং সেই বলরুমে প্রায় $200 মিলিয়ন বেশি, $250 মিলিয়ন ব্যয় করে প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহে একটি বলরুম নির্মাণ করা হচ্ছে। এবং এই বলরুম নির্মাণের ব্যাপারে স্বচ্ছতার অভাব রয়েছে বলে বিশেষ করে ডেমোক্রেটিক নেতৃত্ব এবং এই হোয়াইট হাউসকে এইভাবে ভেঙে ফেলে সেখানে নতুন ভবন স্থাপনা নির্মাণের ব্যাপারে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাতে কর্ণপাত করতে রাজি নন। তিনি বলেছেন যে হোয়াইট হাউসের একটি বলরুম দরকার, 250 মিলিয়নের সেই বলরুমটি হবে, এবং সেই বলরুমের নির্মাণ কাজ শেষ হলেই বলরুমটি চালু হবে অবশ্য। তবে এই ব্যাপারে স্বচ্ছতার অভাবের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য কোনো মন্তব্য এখনো করেনি। $250 মিলিয়ন ব্যয় করে এই হোয়াইট হাউসের ইস্ট উইং, ইস্টার্ন সাইডের পূর্ব দিকের সাইডে এটি না হচ্ছে। তবে এদিকে ট্রেজারি ডিপার্টমেন্ট আজকে তাদের নির্দেশ দিয়েছে তাদের কর্মচারীদের, যারা ট্রেজারি ডিপার্টমেন্ট অফিসে কাজ করেন, কারণ ট্রেজারি ডিপার্টমেন্টের ভবনটি হচ্ছে হোয়াইট হাউসের যে ইস্টার্ন উইং, যেখানে এই বলরুম নির্মাণ করা হবে তার পাশের ভবনটি। অর্থাৎ সেই ভবনে কাজ করা অবস্থায় অনেকে ছবি তুলেছেন, এবং সেই ছবি কোনো না কোনো ভাবে ওয়াশিংটন পোস্টের হস্তগত হয়েছে, এবং খুব কাছে থেকে নেওয়া ছবি, এবং সেটি ওয়াশিংটন পোস্টে ছাপানোর পরেই এই বলরুমের বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়, তোলপাড় সৃষ্টি হয়। এবং এরপরে ট্রেজারি ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তারা সেই ট্রেজারি ডিপার্টমেন্টের ভবনে যারা কাজ করেন তাদেরকে নির্দেশ দিয়েছেন তারা যেন সেই ইস্ট উইং অর্থাৎ এই বলরুম, হোয়াইট হাউসের বলরুম নির্মাণ কাজের আর কোনো ছবি না তুললেন তাদের ক্যামেরায়। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছ থেকে $230 মিলিয়ন ক্ষতিপূরণ চেয়েছেন। তিনি তার নিজেরই প্রশাসনের একটি ডিপার্টমেন্টের কাছ থেকে, ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে $230 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টের আওতায়, এবং তিনি বলেছেন যে তার বিরুদ্ধে অন্যায়ভাবে তদন্ত চালানো হয়েছিল এবং তাকে হয়রানিও করা হয়েছিল তার প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষ হওয়ার পর, এবং এই জন্যই তিনি $230 মিলিয়ন ক্ষতিপূরণ দাবি করছেন। তবে এই ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নির্ভর করছে সেই সমস্ত অফিসারদের উপর যাদের প্রেসিডেন্ট ট্রাম্পই মনোনয়ন দিয়েছিলেন, সেখানে চাকরি দিয়েছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর তারাই সিদ্ধান্ত নেবে যে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষতিপূরণ হিসাবে $230 মিলিয়ন দেওয়া যায় কিনা। তবে প্রেসিডেন্ট ট্রাম্প $230 মিলিয়ন খুব একটা সন্তুষ্ট নন, এমন একটা ধারণা তিনি দিয়েছেন সাংবাদিকদের। তিনি বলেছেন যে তার জাস্টিস ডিপার্টমেন্ট তার কাছে আরো অনেক বেশি দেনা, আর তা সত্ত্বেও তিনি মাত্র $230 মিলিয়ন চেয়েছেন ডিপার্টমেন্ট অফ জাস্টিস। এবং এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন সিটিং প্রেসিডেন্ট তার নিজের প্রশাসন একটি ডিপার্টমেন্টের কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছেন, এই ধরনের ঘটনা নজির এই প্রথম। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে অভিনব কিছু পরিবর্তন আসার ইঙ্গিত দেখা যাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ চাকরিদাতা প্রতিষ্ঠান সেটি হচ্ছে, আপনারা জানেন, অ্যামাজন। এবং এই অ্যামাজন আজকে জানিয়েছে যে তারা প্রায় রোবটের মাধ্যমে তাদের বিভিন্ন কার্যক্রম সম্পাদন করার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে। আমাজন অবশ্য জানান এই তথ্যটি গোপনে প্রকাশিত হয়ে গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমাজনের একটি ইন্টারনাল গোপনীয় ফাইল থেকে এই তথ্যটি বেরিয়ে এসেছে যে আমাজন বেশ কিছু রোবট তারা স্থাপন করছে তাদের বিভিন্ন কারখানা, বিভিন্ন ফ্যাসিলিটি সেন্টারে। সেই রোবট গুলো মানুষের পরিবর্তে খদ্দেরদের অর্ডার প্রসেস করবে, শিপিং মানে প্যাকেটজাত করবে, এবং শিপিং এর সমস্ত কাজ শেষ করবে। প্রায় 6 লক্ষ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যামাজন ফ্যাসিলিটিতে যারা কাজ করেন এই ধরনের 6 লক্ষ মানুষের পরিবর্তে রোবট গুলো দায়িত্ব পালন করবে, এবং 6 লক্ষ মানুষ প্রায় অল্প কয়েকদিনের সেই চাকরি হারিয়ে ফেলবেন। এমনই ধারণা পাওয়া গেছে অ্যামাজনের একটি ইন্টারনাল মেমো থেকে। তারা রোবট ব্যবহার করবেন মানুষ শ্রমিকের পরিবর্তে। একটু আগে তাহের সাথে জানিয়েছেন আজকে একটি বড় আকারের অভিযান চালিয়েছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট নিউ ইয়র্কের ক্যানাল স্ট্রিটে, নিউ ইয়র্ক সিটির ক্যানাল স্ট্রিটে। এবং সেখানে শুধু আইস নয়, ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট নয়, হোমল্যান্ড সিকিউরিটির আরো বেশ কয়েকটি ডিপার্টমেন্ট সেখানে আজকে অভিযান চালিয়েছে। তবে এনওয়াইপিডি, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে
যে তারা ফেডারেল অভিযানে কোনো প্রকার সহযোগিতা করেনি, কিংবা এনওয়াইপিডির কেউই এই ফেডারেল অভিযানে অংশগ্রহণ করেনি। তবে একজনকে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত একজনকে গ্রেফতারের খবর পাওয়া গেছে, তার বিরুদ্ধে অভিযোগ সে একজন ফেডারেল ল এনফোর্সমেন্ট অফিসার, অর্থাৎ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার একজনের উপরে চড়াও হয়েছিল এবং সেই জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। তবে সেখান থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে যে আরো একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, কারণ চায়নার সেই ক্যানাল স্ট্রিট এলাকা থেকে অনেকে আইস কর্তৃপক্ষ ধরে নিয়ে ফেডারেল প্লাজা নিয়ে যায়, এবং যাদের নিয়ে যাওয়ার সময় অনেকেই পিছু পিছু গিয়েছিলেন, কিন্তু যাদের নিয়ে সেই বিল্ডিং এ প্রবেশ করে আইস কর্তৃপক্ষ, তাদের সকলেই এখন বের হয়ে গেছেন কিনা একজন ছাড়া, সেটি অবশ্য কেউ এখনো নিশ্চিত করতে পারছেন না। অতএব আইস কর্তৃপক্ষ কিংবা হোমল্যান্ড সিকিউরিটি এখনো আনুষ্ঠানিকভাবে জানায় নাই যে তারা কয়জনকে সেখানে গ্রেপ্তার করেছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছে যে অবৈধ অভিবাসীদের খোঁজ করার জন্য নয়, চায়না টাউন অর্থাৎ ক্যানাল স্ট্রিট এলাকায় বিপুল পরিমাণ আহ, জাল পণ্য বিক্রি করা হয়, এবং এতে যারা এই সমস্ত পণ্যের মূল মালিক, যারা অরিজিনাল পণ্য যারা তৈরি করেন, তারা ব্যবসায়ী চলে যাননি। তার কারণ তার কাছে তার আইডেন্টিফিকেশন রয়েছে, সেই জন্য তিনি চলে যাননি। এই হচ্ছে চায়না টাউনে ক্যানাল স্ট্রিট এলাকায় যে আইস অভিযানের সর্বশেষ খবর। তবে সেখানে ব্যাপক বিস্তৃত এলাকায় এই আইস অভিযানটি চালানো হয়েছিল, এবং সেখানে আহ, এখনো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে, যদিও আইস কর্তৃপক্ষ এখন সেখানে আর নেই, সর্বশেষ খবর জানা গেছে। তবে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের পক্ষ থেকে জানা হয়েছে যে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট কিংবা আইসকে, ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টকে কোনো প্রকার সহযোগিতা করা হয়নি নিউ ইয়র্ক সিটি প্রশাসন এবং পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে। তবে তিনি এবং অবশ্য তার একজন মুখপাত্র, মেয়র একজন মুখপাত্র বলেছেন যে তারা আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন আইস কর্তৃপক্ষের এই ক্যানাল স্ট্রিট অভিযানের ব্যাপারে, এবং সেই বিস্তারিত তথ্য পাওয়ার পরে হয়তো তারা নতুন করে আরো বক্তব্য রাখবেন। তবে আপাতত তারা বলেছেন যে সাধারণ ডিপোর্টেশন প্রক্রিয়ার সাথে নিউ ইয়র্ক সিটি প্রশাসন কখনো সম্পৃক্ত হয় না, এবং এটি নিউ ইয়র্ক সিটি একটি পলিসি। এবং তিনি আরো বলেছেন যে যেই পরিমাণ সম্পদ ব্যবহার করে এই সিভিল ডিপোর্টেশন অভিযান চালানো হয়, সেটার পরিবর্তে যারা যুক্তরাষ্ট্রে তাদের নতুন জীবনের স্বপ্ন দেখতে এসেছেন এবং স্বপ্ন গড়ার কাজে নিয়োজিত রয়েছেন, তাদেরকেই বিভিন্নভাবে সহযোগিতা করা উচিত, ফেডারেল সরকারের এই ধরনের অভিযান না চালিয়ে। সেটাও তিনি অবশ্য আজকে তার পক্ষে তার প্রেস সেক্রেটারি সাংবাদিকদের সেটি জানিয়েছেন। এটি প্রেসিডেন্ট, মেয়র এরিক অ্যাডামসের মতামত বলে তিনি এটি জানিয়েছেন। একটি অত্যন্ত জরুরি তথ্য সিআইএস এর অফিস পক্ষ থেকে জানানো হয়েছে, এবং গতকাল একজন শিকাগোতে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট একজন গ্রিন কার্ড ধারীকে গ্রেফতার করে। তার কারণটাই হচ্ছে যে তার কাছে তার গ্রিন কার্ডটি ছিল না। যুক্তরাষ্ট্রে যারা গ্রিন কার্ড পেয়ে থাকেন এবং গ্রিন কার্ডের সাথে তারা যে নির্দেশনামা পান, সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে সবসময় তাদের সেই গ্রিন কার্ডটি বহন করতে হবে। অর্থাৎ তারা যে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এবং বৈধভাবে আছেন, সেটি যখনই প্রমাণের প্রয়োজন হবে তখনই যেন সেটি তারা প্রদর্শন করতে পারেন, এই জন্যই এই বিধিটি রাখা হয়েছে। তবে এতদিন এই বিধিটি কার্যকর করার ব্যাপারে ফেডারেল সরকার কিংবা ইমিগ্রেশন কর্তৃপক্ষ কিংবা ইউএসসিআইএস এর পক্ষ থেকে তেমন জোরালো চাপ সৃষ্টি করা হয়নি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করার পর প্রথম দিনেই তিনি যুক্তরাষ্ট্রের সব ধরনের ইমিগ্রেশন আইন জোরালো ভাবে কার্যকর করার যে নির্দেশ দিয়েছিলেন, তারই পরিপ্রেক্ষিতে যে কোনো হালকা অজুহাতেও এখন শাস্তি পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং আপনারা অনেকেই জানেন যে এই গ্রিন কার্ড যদি সাথে না রাখা হয়, তাহলে এটি একটি মিসডেমিনার অপরাধ, এবং এই মিসডেমিনার অপরাধে জেল এবং জরিমানা দুটোই হতে পারে। শিকাগোতে যাকে যাকে আটক করা হয়েছে তাকে অবশ্য জেলে নেওয়া হয়নি, তাকে $130 টিকিট দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, এবং তাকে বলা হয়েছে যে পরবর্তীতে যেন সে সবসময় তার গ্রিন কার্ডটি বহন করে। অবশ্য যে আইস কর্তৃপক্ষের যে অফিসার তাকে থামিয়েছিলেন ট্রাফিক স্টপে, তিনি হয়তো একটু সদয় ছিলেন, নতুবা তার জেল জরিমানা দুটোই হতে পারত। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, নিউ ইয়র্ক শহরে আজকে একটি অত্যাধুনিক, নান্দনিক এবং বিশ্বের সেরা একটি ভবন আজকে উদ্বোধন করা হয়েছে। জেপি মর্গান চেইজের হেডকোয়ার্টার, যেটি সারা বিশ্ব জুড়ে জেপি মর্গান চেইজের যেই প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ড রয়েছে, তার মূল হেডকোয়ার্টার হবে এই নিউ ইয়র্কের 60 তলা ভবনটি, 270 পার্ক এভিনিউতে। এই ভবনে কি নাই, মেডিকেল অফিস থেকে শুরু করে 19টি রেস্টুরেন্ট,
বার, শপিং মল থেকে শুরু করে মেডিটেশন সেন্টার সবকিছু রয়েছে। তার কারণটা হচ্ছে যে জেপি মর্গানের যিনি জেপি মর্গান চেজ 225 বছরের পুরনো কোম্পানি আর নিউ ইয়র্কে কাজ করছে। তারা বলেছে যে নিউ ইয়র্ক শহরের প্রতি তাদের অসীম কৃতজ্ঞতার নিদর্শন, এবং সেখানে প্রায় 10,000 কর্মচারী কাজ করবে। তারা যাতে স্বাচ্ছন্দ্যে এবং সব ধরনের পরিবেশে তারা কাজ করে কাজের কর্মদক্ষতা বাড়াতে পারেন, সেই জন্যই এই ধরনের একটি অত্যাধুনিক ভবন নির্মাণ করা হয়েছে, যা আগামী প্রজন্মের জন্য, প্রজন্ম থেকে প্রজন্ম এই অফিস ভবনের সুবিধা ভোগ করতে পারবেন। নিউ ইয়র্ক সিটির মেয়রও জেপি মর্গান চেজকে অভিনন্দন জানিয়েছেন। এই ধরনের একটি ওয়ার্ল্ড ক্লাস, বিশ্বের অন্যতম সেরা একটি ভবন, যেটি প্রযুক্তিগত দিক থেকেও অত্যন্ত সর্বাধুনিক, এবং এতে সব ধরনের ফ্যাসিলিটি, চিকিৎসা কেন্দ্র থেকে শুরু করে, যেটা একটু আগে বললাম 19টি শুধু রেস্টুরেন্টে রয়েছে এই ভবনে। যাই হোক, আপনার সময় পেলে যেতে পারেন একবার। 270 পার্ক এভিনিউতে অবস্থিত। এবার শেষ করছি আরেকটি বিষয় জানি, সেটি হচ্ছে যে মেয়র নির্বাচনটি জমে উঠছে, এবং মেয়র নির্বাচনে গত দুদিন ধরে যে আলোচনাটি নিউ ইয়র্কে সবচেয়ে বেশি জোরালো ছিল, সেটি হচ্ছে যে রিপাবলিকান প্রার্থী কার্টিস সিলিওয়া শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াবেন কিনা। আজ দুপুর পর্যন্ত তিনি শক্তভাবে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই, কোনো চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। তিনি তার প্রার্থিতা অব্যাহত রাখবেন, এবং তিনি মনে করেন তার পক্ষে এখনো নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচিত হওয়া সম্ভব। যদিও তার যিনি চাকরিদাতা তিনিও তাকে নিষেধ করেছেন, এবং রিপাবলিকান দলের অনেকেই তাকে নিষেধ করছেন, তবে সাধারণ রিপাবলিকানদের ভিতরে তার সমর্থন এখনো 13% মতো। এবং তিনি যদি প্রত্যাহার না করেন নির্বাচন থেকে, আর তিনি যদি নির্বাচনে অবস্থান করেন, তাহলে সেক্ষেত্রে কুমোর পক্ষে মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে চ্যালেঞ্জ করা অত্যন্ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে তাকে। আর তার কারণ এখনো প্রায় 48% ভোট জরিপ এগিয়ে রয়েছেন। 23% পাচ্ছেন কুমো, এবং 13 থেকে 15%-এর মধ্যে উঠানামা করছে কার্টিস সিলভার জরিপ। তবে সবই জরিপ, অনেক সময় জরিপ সত্য প্রমাণিত হয় না, সেটি হচ্ছে দেখার বিষয়। তবে এখনো পর্যন্ত জোহরান মামদানিকে সকল মিডিয়া, সকল জরিপ ফ্রন্ট রানার হিসাবেই চিহ্নিত করেছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ।